অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা মেনে নেবে না জনগণ, বলছে বিএনপি। সংবিধান পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকবে। এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেলো, কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টদের দোসরদের প্রতিহতে দল মত ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার তাগিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সহ তার কিছু দোষর হয়তো দেশ ছেড়ে পালিয়েছে, তার কিছু দোষর হয়তো জেলে রয়েছে, কিন্তু তিনি এই বিগত 16 বছরে তার যত দোষর তৈরি করেছে, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোষরকে প্রতিহত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশেষ আইনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অরাজকতার অভিযোগ, পর্যালোচনায় জাতীয় কমিটির বৈঠক। মন্ত্রণালয় ও পিডিবিকে 1 সপ্তাহের মধ্যে তথ্য দেওয়ার নির্দেশ। ক্ষতিপূরণ পাবেন 15 বছরে প্রশাসনের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। তালিকা করতে কমিটি গঠন, কর্মক্ষমদের ফেরানো হবে চাকরিতে, জানালেন সচিব। মানবতার মুক্তির দিশারি মহানবীকে স্মরণে যশনে জলুস, বর্ণাঢ্য আয়োজনে মুসল্লির ঢল। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিনের জন্য ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই ঠিক করবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, সংসদেই সিদ্ধান্ত হবে সংবিধান পরিবর্তন হবে কিনা। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 1 মাস পূর্ণ হয় গত 8 সেপ্টেম্বর। এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে নতুন নির্বাচন নিয়ে। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে, প্রয়োজনীয় সংস্কারের পরই নেওয়া হবে জাতীয় নির্বাচন দেওয়ার পদক্ষেপ। সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, অনির্দিষ্টকাল অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা মেনে নেবে না দেশের জনগণ। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? ব্র্যাক ইনস্টিটিউট, আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকবে। এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেলো, কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। ভোটে নির্বাচিত সরকারই রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও পার্লামেন্টে সংবিধান সংশোধন ইস্যু নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মির্জা ফখরুল। নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বৈষম্য ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ও আহত নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব। আহতদের সুচিকিৎসা ও গণহত্যায় জড়িতদের বিচারের দাবিও জানান মির্জা ফখরুল। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদানিত। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের দোসরদের প্রতিহত করতে হবে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত দেশ। রংপুর টাউন হল মাঠে মতবিনিময় সভায় এ আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এদিকে রাজশাহীতে মতবিনিময় সভায় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তির অপচেষ্টা চলছে। শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সব দলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের প্রতিহতের আহ্বান জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোমবার বিকেলে রংপুর টাউন হল মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এই যে 2024 সালের ছাত্র জনতার যে স্পিরিট, সেই স্পিরিট এমনি তৈরি হয়নি। বিগত 16 বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। বিগত 16 বছরের সরকারের সমালোচনা করে সার্জিস বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সংস্কার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না ফিরিয়ে আনা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান সার্জিস আলম। যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোসরকে প্রতিহত করতে হবে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় সমন্বয়করা। রাজশাহী জোনের বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী সফরে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের আরেকটি প্রতিনিধি দল। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা। অনেক স্বার্থান্বেষী মহল আছে, অনেক ক্ষমতালোভী গ্রুপ আছে, যারা এই মুহূর্তে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীকে দ্বিধাবিভক্ত করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কখনো এই সমস্ত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। পরে সফরের অংশ হিসেবে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্র নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সমন্বয়করা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ। শেখ হাসিনার জাতির কপালে কালিমা লেপে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে, এমনকি উন্নয়নের সড়ক দিয়েও পালাতে পারেননি বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনাকে ধন্যবাদ, তিনি যেটাকে কালিমা হিসেবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে। এমন রাজনীতি করলে বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠিয়ে দিয়েছেন, বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারবেন না। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। 850 বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়া সহ অনেক কিছুই করতে বাধ্য করেছে আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। বিকেলে বনানী কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল ও আলোচনা সভায় একথা বলেন তিনি। বড় বড় রাজনৈতিক শক্তিগুলি 90-এর পর থেকে প্রতিটি দলই আমাদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করছে এবং পরবর্তীকালে আমরা আবার এই নির্যাতিত হওয়ার পরেও বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি জনগণের পক্ষে দাঁড়িয়ে কাজ করার, তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা কথা মনে রাখবেন যে আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, সবসময় পাশে থাকবো। হয়তো ওই কারণে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আমাদের অনিচ্ছাকৃত ভুল, এবং আমাদের উপরে যে জুলুম নির্যাতন করাচ্ছে এটাও আপনারা খেয়াল করবেন। ময়মনসিংহ থেকে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আনা হয়েছে ঢাকায়। এই মুহূর্তে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আতাউল কাউসার। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আনুমানিক 15 মিনিট আগে সাংবাদিক শ্যামল দত্ত এবং সাংবাদিক মোজাম্মেল বাবুকে বহনকারী যে গাড়িগুলো রয়েছে সে গাড়িগুলো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রবেশ করে। এই গেট দিয়ে কিছু সময় আগে, যেমনটি আমি বলছিলাম, সে গাড়িগুলো প্রবেশ করেছিল এবং আমরা তখন দেখেছি যে সেনাবাহিনীর একটি টিম তাদেরকে এসকর্ট দিয়ে নিয়ে এসেছে। আগে পেছনে সেনাবাহিনীর গাড়ি ছিল এবং মাঝখানে বেশ কয়েকটি মাইক্রোবাস ছিল, যে মাইক্রোবাসগুলোতে ডিবির যেই নেম প্লেট সেটি ছিল এবং আমরা তাতে বুঝতে পারছি যে সেই ডিবির গাড়িতে করেই তাদেরকে আনা হয়েছে। এর আগে আপনারা জানেন যে আজ ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে মোট 4 জনকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করেছিল জনগণ এবং সেখানে সাংবাদিক শ্যামল দত্ত এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ছিলেন। সেখানে দুপুর পর্যন্ত তাদেরকে সেখানে
রাখা হয়। দুপুরে 16 সদস্যের একটি টিম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তারা সেই ময়মনসিংহের ধোবাউড়া থানায় যান এবং সেখানে গিয়ে তারা সেখানকার যে প্রয়োজনীয় কাজকর্ম সেটি শেষ করে বিকেল নাগাদ ঢাকার উদ্দেশ্যে তারা রওনা করেন এবং কিছু সময় আগে তারা ফেরত এসেছেন ঢাকায়। আমরা যতটুকু জানতে পেরেছি ময়মনসিংহে তাদের নামে কোনো ধরনের কোনো মামলা নেই এবং তার প্রেক্ষিতে ময়মনসিংহ থানার ওসিও জানিয়েছেন যেহেতু তাদের নামে সেখানে কোনো মামলা নেই, তাদের নামের অধিকাংশ বা যে মামলাগুলো রয়েছে সেগুলো ঢাকার বিভিন্ন থানায়, সে প্রেক্ষিতেই তারা ঢাকা থেকে যে টিমটি গিয়েছেন তাদের কাছে আইন অনুযায়ী তাদেরকে হস্তান্তর করেছেন। তো একইভাবে যেমনটি তারা বলছেন যে যেহেতু তাদের নামে ওখানে কোনো মামলা নেই এই কারণে ঢাকায় আসলে তাদের বিরুদ্ধে যে মামলার কর্মকাণ্ডগুলো সেগুলো চালাবে। এবং আমরা এর আগে যেমনটি আমরা দেখছিলাম যে দেখেছি বিভিন্ন আটকের ক্ষেত্রে যে তাদেরকে এনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয় এবং 24 ঘন্টার মধ্যে যেহেতু তাদেরকে আদালতে হস্তান্তর করার একটি বাধ্যবাধকতা রয়েছে সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে আটকের 24 ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। তো সেই অনুযায়ী আগামীকালকেই কোনো একটি সময় তাদেরকে আদালতে নেওয়া হবে, তবে ঠিক কোন মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে সে বিষয়টি এখনো পর্যন্ত মহানগর গোয়েন্দা পুলিশের কাছ থেকে আমাদেরকে কোনো কিছু নিশ্চিত করা হয়নি। তো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিন্টো রোড কার্যালয়ের সামনে থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে। বিশেষ ক্ষমতা আইনে চুক্তিবদ্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় কমিটি। মন্ত্রণালয় ও পিডিবিকে 1 সপ্তাহের মধ্যে তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা বিতর্ক আর সমালোচনার জন্ম দিয়েছে দায় মুক্তির আইন হিসেবে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন। 2010 সালে করা আইনটি 2 বছরের জন্য পাশ হলেও দফায় দফায় সংশোধনী এনে মেয়াদ বাড়ানো হয় 16 বছর পর্যন্ত। আর এই আইনের বলেই কোনো দরপত্র ছাড়াই নিজেদের পছন্দ মতো ব্যক্তিদের কাজ দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি এই আইনের অধীনে সম্পাদিত কার্যক্রম নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগও ছিল না। ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটের অভিযোগ নিয়ে নড়ে চড়ে বসে অন্তর্বর্তী সরকার। গত 18 আগস্ট আইনটির অধীনে নতুন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রসহ কেনাকাটা নিয়ে চুক্তিগুলোর পর্যালোচনায় গঠন করা হয় জাতীয় কমিটি। কমিটি গঠনের 11 দিনের মাথায় সোমবার বিকেলে প্রথমবার বৈঠকে বসে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের জাতীয় কমিটি। বৈঠক শেষে গণমাধ্যমকে কমিটির প্রধান জানান, বিশেষ আইনের অধীনে হওয়া চুক্তিগুলোর বিস্তারিত তথ্য দিতে মন্ত্রণালয় ও পিডিবিকে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। বিশেষ বিধান আইনের অধীনে চুক্তিবদ্ধ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা চাচ্ছি ফ্রম দ্য ডিপার্টমেন্ট, ফ্রম দ্য মিনিস্ট্রি অ্যান্ড দ্য পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ওদের কাছে তো ডেটা রেডিলি অ্যাভেলেবল, সো দে ক্যান ফার্নিশ আস উইথ দ্য ডেটা অ্যান্ড দ্য ইনফরমেশন দ্যাট উই নিড রাইট এট দিস মোমেন্ট। আহ্বায়ক জানান, আদানি সহ বিশেষ আইনের অধীনে হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা করবে কমিটি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে সুপারিশ দেওয়া হবে। যেগুলো কন্ট্রোভার্সিয়াল ওইগুলো আমরা রিভিউ করবো, যেগুলো কন্ট্রোভার্সি ওনার কাছে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? এগুলো এখন ওগুলো এক্সামিন না করে তো বলতে পারবো না, রিভিউ না করে বলতে পারবো না। অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস। অ্যাকশনই কথা বলবে, কাজই কথা বলবে। কমিটি তো করছে সেই জন্যই, ওগুলো এক্সামিন করে রিভিউ করে রিকমেন্ডেশন দেওয়ার জন্য। রিকমেন্ডেশন দেওয়ার পর গভর্নমেন্ট তার কোর্স অফ অ্যাকশন সে ডিসাইড করবে। আগামী 28 সেপ্টেম্বর বিদ্যুৎ ভবনে বসবে চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটির দ্বিতীয় বৈঠক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের সময় পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদায়ন ও আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে সরকার। 3 মাসের মধ্যে কমিটিকে সুপারিশ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, কর্মক্ষম কর্মকর্তাদের পদায়ন সহ আর্থিক সহায়তা হতে পারে। বিদায়ী আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বাধ্যতামূলক অবসর, পদোন্নতি বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কিংবা সিনিয়র হয়েও জুনিয়রদের অধীনে বাধ্য হয়ে চাকরি জীবন পার করেছেন এমন সরকারি কর্মকর্তার সংখ্যা অনেক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুনরায় বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং পদ ও পদোন্নতি অনুসারে প্রাপ্ত সরকারি আর্থিক সুযোগ দাবি করেছেন এমন 2500 কর্মকর্তা।
বঞ্চিত এসব অবসরপ্রাপ্ত কর্মকর্তার ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নিতে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে সরকার। 2009 থেকে গত 4 আগস্ট পর্যন্ত পদোন্নতি বঞ্চিত এমন কর্মকর্তাদের বিষয়ে তথ্য নিয়ে কমিটি 3 মাসের মধ্যে সুপারিশ দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির সাথে আরও 4 জন কর্মকর্তাকে দেওয়া হয়েছে, তারা অতিরিক্ত সচিব লেভেলের 4 মন্ত্রণালয়ের। একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়, একটা ক্যাবিনেট ডিভিশন, আরেকটা হলো অর্থ মন্ত্রণালয়, আরেকটা হলো আইন মন্ত্রণালয়। 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। গোয়েন্দা তথ্য এবং তাদের কর্মজীবন পর্যালোচনার ভিত্তিতে কর্মক্ষম অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নানা ক্ষেত্রে পদায়ন ও আর্থিক সুবিধা দেওয়া হতে পারে বলেও জানান তিনি। নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম, এতদিন এই পদে আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতাম। আমি পেনশনে চলে গেছি, পেনশনের সময় পিআরএলে আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত। এই কমিটি যেভাবে সুপারিশ করবে ওইভাবেই পাবে। 2,500-এর মধ্যে আমিও একজন। তা আমাকে তো যে কোনো কারণে নিয়ে আসছে। সরকার যদি মনে করে কাউকে ফিট থাকে, সব দিক দিয়ে ঠিক আছে, এনএসআই রিপোর্ট ঠিক আছে, তাহলে তাদেরকে আমার মনে হয় সরকার কাজে লাগাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলেও জানান সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সাচিবিক সহায়তা জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পুলিশ ও প্রকৌশল বিশেষজ্ঞদের রাজধানীর যানজট নিরসনের উপায় খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 সিটির ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ঢাকার 2 কোটি মানুষের ট্রাফিক সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করার নির্দেশনা দেন তিনি। লাখো নবীপ্রেমীর অংশগ্রহণে চট্টগ্রামে হয়ে গেল যশনে জলুসের বর্ণাঢ্য র্যালি। বিশ্বনবীর পৃথিবীতে আগমন উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের 52তম আয়োজনে জনসমুদ্রে পরিণত হয়। বৈষম্যহীন নতুন দেশ গড়ার পাশাপাশি যুদ্ধমুক্ত বিশ্ব গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মুখে রাসূলের শানে দরুদ ও সালাম, তারুণ্যের হাতে কালেমা খচিত ব্যানার ও পতাকা। নতুন বাংলাদেশের সড়ক আর অলিগলিতে নতুন প্রজন্মের কণ্ঠে একই আওয়াজ, একই সুর। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবীর আগমন ও ওফাতের দিনটি স্মরণে আয়োজিত জশ্ন জুলুসের র্যালিতে লাখো নবীভক্তের ঢল নামে চট্টগ্রাম নগর জুড়ে। পাকিস্তান থেকে আসা আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও হাশেম শাহকে বহনকারী আয়নায় ঘেরা ফুলে সাজানো গাড়িটি খানখা থেকে বের হয় সকাল 9:30টার দিকে। শোভাযাত্রাটি যখন মুরাদপুরে, তখন দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা এবং কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মানুষের স্রোত নামে নগর জুড়ে। প্রদক্ষিণ করে 5 থেকে 6 কিলোমিটার এলাকা। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার মুখে। শাসম্মত হয়ে আমি এতটুকু গর্ব করতে পারি, কারণ আমার নবী এসেছে বলে আমরা এত কিছু পেয়েছি। আল্লাহ বলতেছে, আমি যতটুকু পর্যন্ত রব্বুল আলামিন, আমার রাসূল ততটুকু পর্যন্ত রাহমাতুল লিল আলামিন। আজকে যে দোয়া আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে, ইনশাআল্লাহ আমাদের দেশ শান্ত সুস্থ হয়ে যাবে। আমরা চাই দেশের শান্তি সমৃদ্ধি, দেশের সবাই একসাথে সুন্দর করে চলি। এই ঈদুল মিলাদ উসিলায় মুসলমানরা যে জামায়াত হয়েছে, এই উসিলায় বাংলাদেশের শান্তি বর্ষিত হোক। সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামের বড় দৃষ্টান্ত। তাই মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশের কথা জানান আয়োজক ও ইসলামী চিন্তাবিদরা। রাসূল পাকের শুভাগমনটা হয়েছে সম্প্রীতির জন্য, এবং সেটা তিনি মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার পর মদিনা সনদ, একটা লিখিত সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম, যেটা বিভিন্ন ধর্মের মানুষকে একটি রাষ্ট্রের অনুগত থেকে প্রজা হিসেবে থাকবার। চট্টগ্রামের বুলবুল দিকের পাড় থেকে খানকায় কাদরিয়া সঈদিয়া তৈবিয়া থেকে এই জুলুস 74 সনে বের হয়েছিল, ধারাবাহিকভাবে চলে আসতেছে। হযরত মুহাম্মদ মুস্তাফা सल्लल्लाहु अलैहि वसल्लम के विलादत का दिन है, और उस निस्बत से आज हम एक अजीम शान जुलूस जो है
चाटगांव के अंदर इसका एहतमाम हुआ है। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে 1974 সাল থেকে মহানবীর প্রতি ভালোবাসায় প্রতি বছর হয়ে আসছে এই বিশাল কর্মযজ্ঞের আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার সৃষ্টির প্রতি বৈষম্য করে না এবং উত্তম আচরণ করে। এই হাদিসের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মাজার দরবার শরীফে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে প্রতিরোধ মাহফিল হয়েছে। একই দাবিতে মানববন্ধন করেছেন চলচ্চিত্র কলাকুশলীরাও। বিকেলে শাহবাগে আধ্যাত্মিক স্বাধীনতার সপক্ষে কানফিল্লাহ ব্যানারে মিলাদ মাহফিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মাজার দরবার শরীফের ওপর হামলাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেন বক্তারা। শান্তিপূর্ণ ধর্ম পালনকারীদের ওপর ঘোষণা দিয়ে সহিংস হামলার প্রতিবাদ জানান তারা। এদিকে বিকেলে শাহবাগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন জাগ্রত জনশক্তির ব্যানারে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। উগ্রবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে মাজার মন্দিরে হামলাকারীদের বিচারের দাবি জানান তারা। আমরা যারা দেশের আপামর সাধারণ জনগণ রয়েছি, আমরা যারা অসাম্প্রদায়িক জনগণ রয়েছি, আমরা যারা ধর্মে সহাবস্থানে বিশ্বাস করি, আমরা সবসময় এর বিরুদ্ধে থাকবো। আগস্ট গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ইতিহাসে প্রথম জাতীয় বেঈমানি হিসেবে এটা লেখা থাকবে। যারা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং যারা এতে ইন্ধন দিচ্ছে এর পেছনের মাস্টারমাইন্ড যারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। উগ্রবাদী কাজ, জঙ্গিবাদী কাজ, কারণ ইসলাম উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইসলাম সাপোর্ট করে না। সরকারের পক্ষ থেকে ডিমের দাম 11 টাকা 87 পয়সা বেঁধে দিলেও প্রভাব নেই বাজারে। বিক্রি হচ্ছে আগের বাড়তি দরে। এদিকে বেঁধে দেয়া দামে সোনালী মুরগি বিক্রি হলেও বেশিতে কিনতে হচ্ছে ব্রয়লার। প্রাণী সম্পদ অধিদপ্তরের দাম নির্ধারণকে অযৌক্তিক মনে করছেন প্রান্তিক খামারিরা। মুরগির বাজার স্থিতিশীল রাখতে গত মার্চে 1 কেজি ব্রয়লারের খুচরা মূল্য 175 টাকা 30 পয়সা নির্ধারণ করে দেয় তৎকালীন সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। একই সঙ্গে প্রতি কেজি সোনালীর দাম 262 টাকা আর প্রতিটি ডিমের যৌক্তিক মূল্য 12 টাকা নির্ধারণ করে দেয় সংস্থাটি। 6 মাস পরে এসে ডিম মুরগির দাম আবার নির্ধারণ করলো নতুন অন্তর্বর্তী সরকার। এবার প্রতি কেজি ব্রয়লারের খুচরা মূল্য নির্ধারণ করে দিল 179 টাকা 59 পয়সা। সোনালী মুরগির দাম 269 টাকা 64 পয়সা আর প্রতিটি ডিমের দাম 12 টাকা থেকে কমিয়ে 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দিল প্রাণী সম্পদ অধিদপ্তর। রোববার দাম নির্ধারণের পর সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে ব্রয়লার ও ডিম কিনতে হচ্ছে ভোক্তাকে। ব্রয়লার হলো 185 থেকে 90 টাকা, গত সপ্তাহ ছিল আপনার 170 টাকা 75 টাকা। ওখান থেকে আমি 5 টাকা লাভ করে বিক্রি করি, ওখান থেকে যদি না আসে তাহলে আমরা এখানে কিভাবে বিক্রি করব? ডিমের হালি আগে ছিল 150 টাকা, এখন আরো বাড়ছে। আশা করছিলাম দাম কমবো তত্ত্বাবধায়ক সরকার আসাতে, তো সেই তুলনায় দাম দেখতেছি আরো বাড়তেছে। প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএ বলছে এমন অযৌক্তিক দাম নির্ধারণের কারণে বাজার আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। একই সঙ্গে সংগঠনটির প্রশ্ন, 168 টাকা 91 পয়সায় যে ব্রয়লার বিক্রি করবেন খামারি, তা কয়েক হাত বদল হয়ে কিভাবে 179 টাকা 59 পয়সায় বিক্রি করবেন খুচরা বিক্রেতা? বাজারে এটা মূল্য নির্ধারণ কাজে আসবে না, এটা বাজারকে আরো অস্থির করে তুলবে, এটা বাজারের সাথে সামঞ্জস্য নয়। যদিও রোববার দেয়া প্রাণী সম্পদ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামতের ভিত্তিতে ডিম ও মাংসের যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে। জিন্নাতারা জশওয়া, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক খাতে অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় মালিক শ্রমিকদের সমন্বয় করতে হবে। নারায়ণগঞ্জে মতবিনিময় সভায় কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। সভায় কারখানা চালু রাখতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর অস্থিতিশীল হয়ে ওঠে নারায়ণগঞ্জের রফতানিমুখী ইট শিল্প। কারখানাগুলোই নিরাপত্তাহীনতার পাশাপাশি দেখা দেয় শ্রমিক অসন্তোষ, ক্ষতিগ্রস্ত হয় উৎপাদন। এমন বাস্তবতায় শ্রমশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্থানীয় প্রশাসন ও শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করলেন ব্যবসায়ীরা।
সোমবার দুপুরে শহরের চাষারায় বিকেএমইএ কার্যালয়ে মতবিনিময় সভা হয়। রফতানিমুখী শিল্প এলাকায় শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও শ্রম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান ব্যবসায়ী নেতারা। শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা অবশ্যই সমাধান করব, এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটে নাই, ঘটবেও না। ফ্যাক্টরির ভিতরে আলোচনার টেবিলে বসে আমরা সেটা সমাধান করতে চাই। কারখানা বন্ধ রেখে কোনো দাবি করে আপনারও লাভ হবে না, শ্রমিকেরও লাভ নাই, আমাদেরও লাভ নেই। পরিস্থিতি মোকাবিলায় শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে জরুরিভাবে সমন্বয়ের তাগিদ দেন শ্রম ও কর্মসংস্থান সচিব। সবার মতামত ও দাবির ভিত্তিতে সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। কমিট করবেন যে কোনো শ্রমিক অসন্তোষ থাকবে না। অসন্তোষ যদি দানা বাঁধে, আপনারা লিডাররা তারা সামনে এগিয়ে আসবেন, এসে প্রবলেমটা দিবেন, আমরা কুইক রেসপন্স করব এবং প্রত্যেকটা অভিযোগ ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাড্রেস করব। অনুষ্ঠানে শ্রম অধিদপ্তর, জেলা প্রশাসক, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সতর্ক সংকেত, লাল পতাকা কিংবা লাইফগার্ড কর্মীদের নির্দেশনা না মেনে উত্তাল সাগরে নামছেন পর্যটকরা। ঝড় তুফান যাই হোক, লোনা জলে ভাসতে মরিয়া ভ্রমণ পিপাসুরা। তাদের নিরাপত্তায় মাইকিংয়ের পাশাপাশি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন লাইফগার্ড ও সৈকতের কর্মীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, উত্তাল সাগরের ঢেউয়ে সমুদ্র স্নানে ব্যস্ত কয়েকজন পর্যটক। মুহূর্তেই স্রোতের টানে ভেসে যাচ্ছেন তারা। দেখতে পেয়ে দ্রুত দুটি জেট স্কি নিয়ে উদ্ধারে ছুটে যান লাইফগার্ড কর্মীরা। সোমবার বেলা 12টার দৃশ্য এটি। যারা কথা শুনতেছে না, যারা মানতেছে না, তারা মাঝখানে যাচ্ছে এবং আমাদের নিয়মিত তাদেরকে উদ্ধার করা লাগতেছে। 3 নম্বর সতর্ক সংকেত জারি আছে। সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের গোসল করতে নামার নিষেধাজ্ঞা হিসাবে বালুচরে টাঙানো হয়েছে একাধিক লাল পতাকা। এরপরও ঝুঁকি নিয়ে সাগরের পানিতে অনেক পর্যটক এনজয় করার জন্য আসছি। ঢেউ উঠতেছে, সাগর মোটামুটি উত্তল। একটা এক্সাইটমেন্টের ব্যাপার থেকে আমরা চলে গেছিলাম ওখানে, পরে এখানকার যে রেস্কিউ ভাইরা আছে ওনারা আবার আমাদের ওখান থেকে নিয়ে আসছে। পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় লাইফগার্ডের পাশাপাশি রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত সৈকত কর্মী। তারা নিয়মিত মাইকিংয়ের পাশাপাশি সচেতন করছেন পর্যটকদের। সাগর অনেক উত্তাল, যে কারণে গর্ত এবং রিপ কারেন্টের সৃষ্টি হয়েছে, এগুলো এখনো অ্যাক্টিভ রয়েছে। তো যার কারণে আমরা 3টি বিচে সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলন করেছি। পর্যটক যেন গভীর পানিতে না যায়, সবাই যেন হাঁটু পানিতে থাকে, আমরা ওনাদের নিরাপত্তার জন্য সবসময় মাইকিং করে যাচ্ছি। সিসেফ লাইফগার্ড সংস্থা জানিয়েছে গত 6 বছরে সাগরে ভেসে গিয়ে মারা গেছেন 47 জন পর্যটক এবং স্রোতের টানে ভেসে যাওয়ার সময় অন্তত 700 পর্যটককে উদ্ধার করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আন্তর্জাতিক খবর। চীনের সাংহাইয়ে গত 7 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন বেবিনকা আঘাত এনেছে। টাইফুন ইয়াগির প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই নতুন এই ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড বিভিন্ন অঞ্চল। বন্ধ ঘোষণা করা হয়েছে সাংহাইয়ের বেশিরভাগ অফিস আদালত। সরিয়ে নেওয়া হয়েছে 4 লাখ বাসিন্দাকে। সুপার টাইফুন ইয়াগির বিপর্যয় কাটিয়ে না উঠতেই চীনে আঘাত হেনেছে টাইফুন বেবিনকা। গেল 7 দশকের মধ্যে সাংহাইয়ে সরাসরি আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড গোটা অঞ্চল। সোমবার স্থানীয় সময়ে সকালে ঘন্টায় সর্বোচ্চ 151 কিলোমিটার বেগে বাণিজ্যিক শহরে সরাসরি আছড়ে পড়ে টাইফুন বেবিনকা। ঝড়ের প্রভাবে শহরটিতে শুরু হয়েছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত। বেড়েছে শহরটির পার্শ্ববর্তী নদীর পানির উচ্চতা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সাংহাইয়ের কয়েক লাখ বাসিন্দাকে। বাতিল করা হয়েছে 2টি বিমানবন্দরের সব ফ্লাইট। বন্ধ রয়েছে শহরের বেশিরভাগ অফিস। সীমিত আকারে চলছে যানবাহন। টাইফুন বেবিনকার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে চীনের আবহাওয়া বিভাগ। একের পর এক ঝড়ের আঘাতে বিপর্যস্ত চীনের বিভিন্ন অঞ্চল। এর আগে চীনের হাইনান দ্বীপে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখ লাখ বাসিন্দা। বেবিনকা চীনে আঘাত হানা এবছরের 13তম টাইফুন। কাকুলি আখতার, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।